ঈদের ছুটি শেষে পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে আজ। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১২ই মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদ উল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ই মার্চ মুলতবি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন এ আলোচনায়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। রোজা, ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস সহ টানা ছুটি শেষে আজ থেকে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকে নিয়মিত ক্লাস চালু হচ্ছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী এবছর রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের আদেশ এবং পরবর্তী সময়ে নতুন সরকারি সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়। পরে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখা হয়। এদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, তাই সকল নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। পাশাপাশি তিনি রাস্তা শৃঙ্খলা বজায় রাখা হলে পুনরায় দলীয় কার্যালয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও আহ্বান করেন, দলের নেতাকর্মীরা যেন দেশের মানুষের দুর্ভোগের কারণ না হন। এ ব্যাপারে তিনি প্রত্যেক নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। সবাই বাম দিকে চেপে আসেন, এদিকে চেপে আসেন, দরকার হলে কর্নার চলে আসেন, রাস্তাটা খুলে দেন। হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না, হতে চায় না। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতা কর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতা কর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের করতে হবে মানুষকে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হয়েছে ২২ অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই বাংলাদেশি। এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার পথে ৬ দিন ধরে নৌকায় ভাসার পর গ্রিস উপকূলে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। শুক্রবার একটি ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ ২৬ জনকে উদ্ধার করে, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু ছিলেন। তাদের মধ্যে ২ জনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার ট্রবুক বন্দর থেকে ছেড়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবেই মৃত্যুর প্রধান কারণ বলে জানিয়েছে কোস্টগার্ড। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া পাটুরিয়া রুট এখন যেন মৃত্যুফাত। একের পর এক দুর্ঘটনার পরও কেন থামছে না অব্যবস্থাপনা? এরই মাঝে বাস ডুবে যাওয়া মৃত্যুর ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই শুরু হয়েছে তড়িঘড়ি সংস্কার কাজ, যা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। রাজবাড়ী থেকে মমিন শেখের তথ্য ও চিত্রে তামান্না সাদিকা রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলে লাখো মানুষের যাতায়াতের প্রধান ভরসা দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হলেও বছরের পর বছর ধরে বেহাল সংযোগ সড়ক আর ঝুঁকিপূর্ণ প্লটুন যেন এখানকার নিত্যদিনের বাস্তবতা। গত ২৫ মার্চ ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারান ২৬ জন। স্থানীয়দের দাবি, খাড়া ঢাল, ভাঙা সড়ক আর নিচু রেলিং এই মৃত্যু ফাঁদের মূল কারণ। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের কিন্তু মেরামত তেমন কিন্তু করা নাই, এখন ভাঙাচোরা, উঁচু নিচু, এবড়ো থেবড়ো। পল্টনের যে একটা রেলিং দিছে, এই রেলিং এ একটা রিক্সাও তো আটকায় না, আর এত বড় একটা বাস কিভাবে আটকাবে? যেখানে আসলে রাস্তা করার জন্য ইট বালু যে পরিমাণ বরাদ্দ,
সে পরিমাণ পর্যাপ্ত এখানে আসে না। দেখেন না ঘাটটার কতটা ঢাল, একটা মানে গাড়ি নামা বা উঠতে অনেক সমস্যা। দুর্ঘটনার পরপরই গঠন করা হয় দুটি তদন্ত কমিটি, কিন্তু প্রশ্ন উঠেছে তদন্ত শেষ হওয়ার আগেই কেন তড়িঘড়ি করে শুরু হলো সংস্কার কাজ। ঈদের আগে তো এই কাজগুলো তো আপনারা করেন না, সংস্কার করেন না। আমাদের সবসময় তো কাজ চলে। তো এই ঈদের পরে এখন তো কাজ বন্ধ, বন্ধ, তারপর দুর্ঘটনা ঘটছে, এর মধ্যে আপনারা আজকে কাজ করতেছেন। না আমাদের ঈদের আগে পরে এবং কি আমাদের যে লেবার আছে এবং কি এরা এই কাজটা সবসময় করে থাকে। তবে এই বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটিউ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই যে হঠাৎ করে আজকে কেন সংযোগ সড়ক আপনারা মেরামতে মনোযোগ দিলেন? আপনাদেরকে বলতেছি যে এই সংযোগ সড়কের ব্যাপারটা আমার না, আমাকে প্রশ্ন করলে উত্তর করেন প্লিজ। ভাই আপনি বলতে হবে, ভাই কথা বলেন, ভাই আপনি কথা বলেন। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখেছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিও সেদিন ছিল, জাস্ট ওইটুকু মেরামত করার জন্য। আর ক্রাইম সিনের যে বিষয়টা বললেন, যেটা যারা তদন্ত থাকবে তারা এটাও বিবেচনায় রাখবে, কেন কাজ করা হলো বা যেই সময় ঘটনাটা ঘটেছিল তখন কি অবস্থা ছিল, আর যারা প্রত্যক্ষদর্শী সবার নেওয়া হবে বক্তব্য। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট একটি পারাপারের পথ নয়, এটি লাখো মানুষের জীবন জীবিকার সেতুবন্ধন। তবে প্রশ্ন থেকেই যায়, তদন্তে কি বের হবে প্রকৃতি সত্য, নাকি আবারও দায় এড়ানোর চক্রে চাপা পড়বে 26টি প্রাণের আর্তনাদ। তামান্না সাদিকা, মাই টিভি। ফরিদপুরে কৃত্রিম জ্বালানি সংকটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুটি ফিলিং স্টেশনে অভিযান চালায়। এক পাম্পে তেল নেই লেখা থাকলেও প্রায় 28,000 লিটার জ্বালানি মজুত পাওয়া যায়। এতে ম্যানেজারকে 50,000 টাকা জরিমানা করা হয়। অন্য পাম্পে পেট্রোল অকটেন সরবরাহ বন্ধ থাকলেও মজুত ছিল। তবে ক্ষমা চাওয়ায় ও দ্রুত সরবরাহ নিশ্চিত করায় এই পাম্পটিকে জরিমানা করা হয়নি। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেসকাতুল জান্নাত রাবেয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুতদারিতার সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে এবং বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পের খবর জানাতে সহকর্মী SM আরিফের কাছ থেকে যুক্ত হচ্ছি। আরিফ, রাজধানীতে আজ ফিলিং স্টেশনগুলোর কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। বলতে হবে অ্যাজ ইউজুয়াল, গত কয়েকদিন যাবৎ যেমন পরিস্থিতি, ঠিক আজকেও ঠিক তেমনই পরিস্থিতি। রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো চালু রয়েছে, সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আজকেও দেখতে পাচ্ছি যারা যানবাহন চালক রয়েছেন তাদের ভিড়, যারা জ্বালানি তেল নিতে আসছেন তাদের লম্বা লাইন যানবাহনের কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতার কারণে কিন্তু বিভিন্ন দেশেই আসলে তেলের সংকট শুরু হয়েছে ইতিমধ্যে। অনেক দেশে তেলের দামও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ফিলিপাইন সহ কয়েকটি দেশে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেই রকম অবস্থা বাংলাদেশে না ঘটলেও তেলের যে সংকট গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সরবরাহের সংকট, সেটি আমরা ওই ফিলিং স্টেশনগুলোতে আসলে কিন্তু দেখতে পাই। দেখেন, অন্যান্য সময় কিন্তু স্বাভাবিক যে নিয়মে তেল দেওয়া হয় তখন কিন্তু আমরা দেখি যে যানবাহনের তেমন একটা ভিড় থাকে না, খুব স্বাচ্ছন্দ্যেই যে যখন পারে তেল নিতে এই ফিলিং স্টেশনগুলোতে চলে আসে এবং স্বাচ্ছন্দ্যই তেল নিতে পারেন। কিন্তু গত কয়েকদিন ধরে যখন থেকে এই মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু আসলে বাংলাদেশেও সেই যুদ্ধের কিছুটা আঁচ পড়তে শুরু করেছিল, আমরা দেখতে পেয়েছিলাম। এবং বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো আজকেও আমরা যারা এই সাধারণ ক্রেতা রয়েছেন, বিশেষ করে যারা যানবাহন চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে অনেকগুলো ফিলিং স্টেশন তারা বন্ধ পেয়েছেন এবং অনেকগুলো ঘুরে তারা যেগুলোতে সচল রয়েছে সেগুলোতে আসছেন এবং সেগুলোতে প্রচণ্ড ভিড়, যেহেতু অনেকগুলো বন্ধ সে কারণে কিন্তু যেগুলো সচল রয়েছে সেগুলো এই যে একজন কথা বলতে চাচ্ছিলেন, একটু আপনি বলতে চাচ্ছিলেন, কি বলবেন? ভাইয়া, আমরা এখন এই লাইনে দাঁড়ায় যে তেল নিচ্ছি, আসলে এই তেল পাওয়াটা হচ্ছে ঈদের চাঁদে হাতে পাওয়ার মতো। অনেক দূর সিরিয়াল ধরে যেমন অনেকক্ষণ পরে তেল পাচ্ছি, মনে হচ্ছে আজকে ঈদের চাঁদটা হাতে পেলাম, এরকমেরই মনে হচ্ছে, যেহেতু দুর্লভ বস্তু হয়ে গেছে। শুনছিলেন যে তেল এখন দুর্লভ বস্তু তাদের কাছে, সহজসায়ী তেল মিলছে যেগুলো ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে, সেই খোলা স্টেশনগুলোতে আবার অনেক লম্বা লাইন, সেটি কিন্তু তারা বলছেন এবং এতে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। আজকে জানেন দীর্ঘ 3 দিন পর আজকে আবার অফিস আদালত খোলা হয়েছে এবং সে কারণে অনেকেরই কিন্তু অফিস আদালতে যাওয়ার তাড়া রয়েছে। সেই অফিস আদালতে যেতেও অনেকের আসলে দেরি হয়ে যাচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এরকম কথাও কিন্তু যারা এই
তেল নিচ্ছেন তারা কিন্তু বলছেন। আমরা একটু দুজনের সাথে কথা বলি যে আপনি কতক্ষণ অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য? আমি এখানে আধা ঘন্টা। অন্যান্য পাম্প কি ঘুরেছিলেন? কি পরিস্থিতি দেখছেন? অন্য পাম্পে আমি ঘুরি না, আমি গুলিস্তানেতে শুধু এখানে আসছি। জানেন কি অন্যান্য পাম্প খোলা আছে কিনা বা কারোর সাথে? অন্য পাম্পও খোলা আছে। আচ্ছা, ঠিক আছে। শুনছিলেন যে তিনি অন্যান্য পাম্পে ঘুরেননি, তিনি বলছেন যে খোলা আছে। আমরা আরেকজন কথা একটু বলেন যে কে খোলা দেখছেন কিনা? অনেক জায়গায় পাম্প বেশিরভাগ আছে বন্ধ, ঠিক আছে। এই জায়গায় ধরেন কিছু কিছু পাম্প খোলা আছে, কিছু কিছু পাম্প বিকালে খোলে, ঠিক আছে। এটা ধরেন এরকমই, কেন এরকম এই যে আমি ধরেন গাজীপুরের থেকে আসছি, বহু জায়গায় ঘুরে ঘুরে আসছি, ঠিক আছে, তেল নেই। তারপর এই জায়গায় আসলাম, এই জায়গায় জানি যে তেল পাওয়া যায়, সকাল বিকাল পাওয়া যায়, তার জন্য এই জায়গায় আসলাম। এখন তেল নিয়ে চলে যাবো। কি কি সমস্যা হচ্ছে এই কারণে আপনাদের? তেলের তো সমস্যা, আমরা তখন রাইড শেয়ার করি না, রাইড শেয়ার করলে তো ধরেন ওরকম একটা টিপ মারা যেতেছে না, ঠিক আছে। এই ধরেন 200 টাকা তেলের জন্য, ঠিক আছে, 3 ঘন্টা এই জায়গায় পরে থাকবো, 3 ঘন্টার পরে ধরেন আবার টিপ মারা, এটাই। শুনছিলেন যাদের রুটি রুজি এই তেল, বিশেষ করে যানবাহন চালিয়ে রাইড শেয়ারিং করে, তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এবং এই একজন সাংবাদিক এখানে আছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আমাদের তো আসলে খুব মানে এটা প্রয়োজন কোথাও যাওয়া ঠাওয়া। আপনি তো একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আমাদের জন্য যদি তেলের সমস্যা হয় সেক্ষেত্রে কতটা সমস্যা মনে হয়? আমি যেরকম কালকে মোটরসাইকেল বের করতে পারি নাই, আমার বাসা মাতোয়াইলে, আমি সারাদিন মোটরসাইকেলে ঘোরার পর তেল ভরতে পারি না, এরপরে আমি বাসে চলে আসি। আসে হয়তো আমাদের কলিগদের সাথে ঘুরে ঘুরে যার বাইকে তেল আছে, আমরা আমাদের কর্মজীবনটা যেটা বিভিন্ন ঘটনা ঘটতেছে আমরা মুভ করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে কোনো রকম ব্যবস্থা না, পাবলিকের মতো আমাদেরও ভুগতে হইতেছে। তো কালকে বাইক রেখে আসছি, আজকে এক কলিগের থেকে 1 লিটার তেল নিয়ে ভরে আসছি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। এদের সামগ্রিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছে কিনা? সামগ্রিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা আসলে মানে সব ক্ষেত্রে এফেক্ট পড়তেছে। আজকে যেমন নড়ালের ঘটনাটা তো শুনছিনি, বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটতেছে, আসলে পাবলিকের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করতেছে, আস্তে আস্তে পাবলিক বিরক্ত হচ্ছে। শুনছিলেন যে পাবলিকের মধ্যেও একটা ক্ষোভ বিরাজ করছে যে অনেক জায়গায় কিন্তু এই গত কয়েকদিনে অনেক জায়গায় অনেক ডিপোতে কিন্তু তেল পাওয়া, যারা পাম্প কর্তৃপক্ষ তারা যেখানে মজুদ করে তারা বলছেন তেল নেই, কিন্তু গত কয়েকদিনে কিন্তু অনেক জায়গায় তেল মজুদ করে রাখার ঘটনাও ঘটেছে এবং সেখানে জরিমানার ম্যাজিস্ট্রেট কিন্তু জরিমানাও করেছে। এরকম ঘটনাও ঘটছে। আবার অন্যভাবে যারা তেল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু আবার অন্য অজুহাতও দিচ্ছেন। তারা বলছেন যে যারা এই যানবাহন চালক রয়েছেন তারা অতিরিক্ত তেল নিয়ে মজুদ করে রাখার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এরকম আলাদা আলাদা অজুহাত কিন্তু সবার মধ্যেই রয়েছে। তবে সংকট যে কিছুটা হয়েছে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে, কারণ বিশ্বের যে পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। একটি বড় অংশ তেল কিন্তু সেখান থেকে বের হতে পারছে না। সে কারণে একটু চাপ তো পড়বেই এবং সে কারণে বলছি যে কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেই তেলের সংকটটা কিছুটা হয়েছে। বাংলাদেশে হয়তো সেরকম পরিস্থিতি এখনও হয়নি, তবে যারা চালক রয়েছেন তারা কিন্তু আশা করছেন সেরকম পরিস্থিতি যেন না হয়। আর এই যে পাম্পটি রয়েছে রমনা পেট্রোল পাম্প, সেখানে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা 500 টাকার অর্থাৎ 4 লিটার অকটেন পাচ্ছেন। আর যারা অন্যান্য যানবাহন রয়েছে, বিশেষ করে মাঝারি যানবাহন, সেগুলোতে কিন্তু তারা 1500 টাকার তেল দিচ্ছেন এবং একটু ভারী সেগুলো 2000 টাকার তেল তারা প্রদান করছেন। এবং তারা অনেকেই বলছে যে সব পাম্পগুলো যদি সমানভাবে খোলা রাখা যেত তাহলে এই রকম পরিস্থিতি, এরকম জ্যাম, কর্মঘণ্টা নষ্ট, এইরকম পরিস্থিতি হতো না। সরকারের কাছে সেই দাবি করছেন যারা অন্যান্য পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও যেন তেল সরবরাহ করা হয় এবং তারাও যেন তেল সরবরাহ করেন সারাদিনে। সেখানে এই যে ঝক্কি ঝামেলা বা এই যে কর্মঘণ্টা নষ্ট সেগুলো হবে না, সেই প্রত্যাশা কিন্তু সবার মধ্যে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী থেকে তেলের পাম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আরিফ। চলমান জ্বালানি তেল সংকট মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের পার্বতীপুরে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল ক্রয়, বিক্রয় ও মজুদের অভিযোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন রাজু গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 15,000 টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। প্রশাসন এবং পুলিশের সহায়তায় আমরা বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করেছি, যেখানে পেট্রোলিয়ামজাত পণ্য, পেট্রোল বা অকটেন বা ডিজেল যাদের মজুত করার মতো কোনো ধরনের লাইসেন্স নাই বা এনওসি নাই, তারপরে আমরা 3টা স্পটে অভিযান করে
আমরা অন স্পটে এর সত্যতা পেয়েছি এবং কিছু তেল জব্দ করেছি। আমরা 2 জন মজুদদারকে 5,000 টাকা এবং 10,000 টাকা জরিমানা এবং একজনকে সে ধার্য মূল্য থেকে 230 টাকা করে বিক্রি করছিল, সেই অপরাধে তাকে ভোক্তা অধিকার আইন এবং পেট্রোলিয়াম আইন 2016 এই 2 আইনে তাকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে প্রায় 3,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক আব্দুল করিমকে 20,000 টাকা জরিমানা করা হয় এবং সহযোগী হিসেবে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে শ্রীফলতলী বাইপাস সড়কের ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে, যেখানে প্রতিটি ডিপোতে 6 জন করে সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিজিবি জানায়, নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিপো কর্তৃপক্ষ বলছে, তেলের বড় কোনো ঘাটতি নেই, সরবরাহ চলমান থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাম্প মালিক, বিজিবি ও পুলিশের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি ও আরশি নদী থেকে মাটি ও বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। কৃষি জমির পাশাপাশি আরশি নদীর মাটি কেটে নেওয়ায় ভাঙনের হুমকির মুখে পড়েছে আশেপাশের জমি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এ অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করা হলেও কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না প্রশাসন। এদিকে প্রশাসন বলছে, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি কায়ুম পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। কুমিল্লার মুরাদনগরে প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেটের দৌরাত্মে হুমকির মুখে পড়েছে কৃষি জমি ও নদী। অভিযোগ, অবৈধ মাটি ও বালি উত্তোলন করে চলছে বাণিজ্য, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারা ও কোরবানপুর গ্রাম, এখানে দিনরাত চলছে ড্রেজার মেশিনের গর্জন। ফসলি জমি কেটে অবাধে উত্তোলন করা হচ্ছে মাটি ও বালু, যা পরে বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে। অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে আবাদি জমি, বাড়ছে ভাঙনের ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। শেখ আমজাদ ড্রেজার বোর বসায়া মাটি উত্তোলন করতেছে, আমাদের জমি ভেঙে যাচ্ছে এবং সরকারি খাল থেকে সে মাটি উত্তোলন করছে। মালিকানা জমির মধ্যে ঢুকতে ঢুকতে এখন অসংখ্য কয়েক একর জায়গা সে ভেঙে একবারে সাগরের মতো করে ফেলছে। শুধু জমিই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে আরশি নদীও। অভিযোগ রয়েছে, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ। সময় এটা হয়তো ভেঙে যাবে বা এগুলা উনি কৃষি ফসল করতে পারবে না, এই ভয়ে আরো এগুলো বিক্রি করে দিচ্ছে। এগুলো কিন্তু অন্যজনের সম্পদ ছিল, কিন্তু এই ডেজারের কারণে তারা ডেজারের ক্ষতির কারণে ওরা বিক্রি করে দিছে, বিক্রি করে দিয়ে এখন তারা এখান থেকে চলে গেছে। তবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত শেখ আমজাদ। তার দাবি, নিজস্ব জমি থেকেই মাটি কেটে বিক্রি করছেন, তবে নদী থেকে মাটি কাটার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এটা কোনো মিথ্যা অভিযোগ, এটা আমার নিজের পদের থেকে মাটি কাটতেছি, সরকারি জায়গাতে মাটি কাটবো কৃষির জন্য। আপনারা তদন্ত করে দেখেন, যদি আমি সরকারি খালতে মাটি কাটা তাহলে আইনে যেটা ব্যবস্থা নিবে, আমার প্রতি এটা ব্যবস্থা নিব। এদিকে স্থানীয়রা জানান, কৃষি জমি রক্ষায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রকার প্রতিকার পাচ্ছেন না তারা। অভিযোগ দেওয়ার পরও শেখ আমজাদের জায়গাটা বন্ধ হয় নাই, আমরা খেত ভাঙা লাইতেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কালকে অফিসে বসবো, তারপরে যদি লিখিত অভিযোগ দিয়ে থাকে আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, আমি তো আপনাকে বললাম যে ব্যবস্থা গ্রহণ করব। তামান্না সাদিকা, মাই টিভি। ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে দূরপাল্লার একটি পরিবহনের সুপারভাইজারকে 10,000 টাকা জরিমানা অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান সহ অন্যান্যরা। এ সময় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বিভিন্ন যানবাহনের কাগজপত্র না থাকায় 3টি যাত্রীবাহী বাস ও 2টি মাইক্রোবাসকে আর্থিক জরিমানা করে।
সাভারের আমিনবাজারে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দীর্ঘ ১৭ বছর অচল থাকার পর পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষিতে সংসদ সদস্য আমানুল্লাহ আমান ও উপজেলা প্রশাসন পরিদর্শন করেন এবং আগামী ৭ দিনের মধ্যে হাসপাতালটির কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে চিকিৎসা সেবা চালু করা হবে, যেন সাধারণ জনগণ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। আপনি ডক্টর 1 সপ্তাহের মধ্যে চালু করবেন হসপিটাল। হজরতপুর চালু হয়ে যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে, এটা চালু করতে হবে এবং জনগণের সেবা দিতে হবে। খুলনার মুচগুন্নি এলাকায় ব্যাটারি চোরকে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় আটককৃত চোর পালিয়েছে ও 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলে মুচগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ জানান, দুপুর খুলনা বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে ব্যাটারি চোর বিপ্লবকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী স্টেডিয়ামের বিপরীতে মুচগুন্নি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের এসআই সৈয়দ জাহিদুল ইসলাম ও এএসআই মোল্লা তরিকুল ইসলাম আহত হয়। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি ও আলকাত্রা সহ 7 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে পতেঙ্গা এলাকায় কর্ণফুলী চ্যানেলের 14 নম্বর ঘাট সংলগ্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 1600 লিটার ডিজেল, 3300 কেজি আলকাত্রা এবং 4টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত 7 জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় 48 লাখ টাকা। কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চট্টগ্রামে উদযাপিত হয়েছে ইনার হুইল ক্লাব অফ গ্রিন হিলস চিটাগাং ডিস্ট্রিক্ট 345 এর 9ম ফাউন্ডেশন ও চার্টার ডে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হোটেল পেনিনসুলার জিনিয়া হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডার দিলরুবা আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন ক্লাব প্রেসিডেন্ট আমিন ফারজানা শাম্মী। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ইনার হুইল ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও অতিথিরা অংশ নেন। এ সময় 2 জন নারী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ক্লাবের চলমান সামাজিক কার্যক্রম, দুস্থ ও অবহেলিত নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কিশোর ও কিশোরীদের সচেতনতা এবং পরিবেশ উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।